বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সে ক্লাস নিচ্ছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম বায়োগ্যাস। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে, শিক্ষার্থীরা বায়োগ্যাস সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা বায়োগ্যাস প্রোডাকশন মেথড সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা বায়োগ্যাসের ব্যবহার করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের বিষয়বস্তুতে চলে যাই। আমরা প্রথমে জানবো যে বায়োগ্যাস কি। যে কোনো পচনশীল পদার্থ, সেটা হতে পারে গোবর বা হাঁস মুরগির বিষ্ঠা, মলমূত্র, আবর্জনা, লতাপাতা, গৃহস্থালী বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে বিশেষভাবে পচনের ফলে যে বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, তাকেই বলা হচ্ছে জৈব গ্যাস বা বায়োগ্যাস। আমি আরেকবার একটু বলি যে যে কোনো পচনশীল পদার্থ, যেমন গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মলমূত্র, আবর্জনা, লতাপাতা, গৃহস্থালী বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে বিশেষভাবে পচনের ফলে যে বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, তাকেই বলা হচ্ছে জৈব গ্যাস বা বায়োগ্যাস। বায়োগ্যাসের প্রধান উপাদানই হচ্ছে মিথেন। এছাড়া এই বায়োগ্যাসে শতকরা প্রায় 60 থেকে 70% মিথেন থাকে। এছাড়া কিছু কার্বন ডাইঅক্সাইডও থাকে। এই জৈব গ্যাস উৎপন্নের পর যে পরিত্যক্ত পদার্থগুলো থাকে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বায়োগ্যাস সম্বন্ধে একটু জানলাম যে বায়োগ্যাস কাকে বলে, একটু প্রাথমিক ধারণা লাভ করলাম। চলে যায় আমাদের পরবর্তী স্লাইডে, যে বায়োগ্যাস উৎপাদনের উপাদান সমূহের শ্রেণীবিন্যাস। বায়োগ্যাস উৎপাদনের কাঁচামাল বা যে উপাদান সমূহ ব্যবহার করা হয়, সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব শুষ্ক বস্তুর পরিমাণের উপর নির্ভর করে এই বায়োগ্যাসের কাঁচামালের ধরন। এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, যে নিরেট বর্জ্য পদার্থ, এক্ষেত্রে জৈব শুষ্ক বস্তুর পরিমাণ 20 থেকে 40%। উচ্চমানের বর্জ্য পদার্থ, এক্ষেত্রে জৈব শুষ্ক বস্তুর পরিমাণ 5 থেকে 12%। মাঝারি মানের বর্জ্য পদার্থ, শুষ্ক জৈব বস্তুর পরিমাণ 1 থেকে 5%। এবং নিম্নমানের বর্জ্য পদার্থ, এতে জৈব শুষ্ক বস্তুর পরিমাণ 0.2 থেকে 1%। আর আরেকটা যে উপাদান ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বর্জ্যের উৎসের উপর নির্ভর করে বায়োগ্যাসের কাঁচামালের ধরন। এটা আবার অনেক প্রকার হয়ে থাকে। যে কি ধরনের হয়ে থাকে এগুলো, প্রথমত আসতে পারে যে গৃহস্থালীর জৈব বর্জ্য। এটা কি ধরনের বর্জ্য হতে পারে? নানা ধরনের নিরেট বর্জ্য, যেমন চামড়া হতে, খাদ্য হতে সৃষ্ট, কাগজের উপাদান হতে সৃষ্ট ইত্যাদি। এরপরে পৌর প্রতিষ্ঠানের জৈব আবর্জনা, এটা পয় নিষ্কাশিত যে দ্রব্যগুলো আছে সেগুলো এর অন্তর্ভুক্ত। মানুষ এবং অন্যান্য প্রাণীর মল, গোবর, মানুষের মল, মুরগির বিষ্ঠা প্রভৃতি। কৃষিজ আবর্জনা, ফল ও বাদাম হতে প্রাপ্ত সার, গরু, মহিষ, ঘোড়া, মুরগি খামারের অবশিষ্টাংশ। খাদ্য প্রক্রিয়াজাতকরণ বর্জ্য, খাদ্য সংরক্ষণ এবং খাদ্য শীতলীকরণ ও শস্যের বা খাদ্য প্রক্রিয়াকরণের অবশিষ্টাংশ। গাছপালা ও বন বর্জ্য, গাছের শুকনো পাতা, ঘাস এবং অপ্রয়োজনীয় লতাপাতা ও গুল্ম এর অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে যে শহরাঞ্চলের বিভিন্ন জৈব বর্জ্য, উদ্ভিজ্জ ও প্রাণীজ উচ্ছিষ্ট। জলজ জীববর্জ্য, এটা কি কোনগুলো হবে? কচুরিপানা সহ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, সমুদ্রে উৎপাদিত বিভিন্ন ধরনের শৈবাল, এগুলোর অন্তর্ভুক্ত। শস্য উদ্ভিদের অবশিষ্টাংশ, এক্ষেত্রে ফলের ছোবড়া, শস্যের খোসা ইত্যাদি। তাহলে বায়োগ্যাস উৎপাদনের যে উপাদান সমূহ রয়েছে, সেগুলো আমরা কি ধরনের উপাদান হতে পারে সেগুলো আমরা একটু জানলাম। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে, যে বায়োগ্যাস উৎপাদনের প্রয়োজনীয় শর্তাবলী। বায়োগ্যাস যে উৎপাদন করা হবে, তো তার জন্য কি ধরনের কন্ডিশন লাগতে পারে সেগুলো আমরা একটু এখন জানি। যে স্থানটি
দুর্ঘটনা মুক্ত হতে হবে। অর্থাৎ এমন একটা স্থানকে বায়োপ্ল্যান্ট স্থাপনের জন্য নির্বাচন করতে হবে যেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারবে না। যেহেতু এটা একটা বড় একটা ট্যাঙ্ক যার ভিতরে গ্যাস তৈরি হবে, সেহেতু এখান থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কাজে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে স্থানটি দুর্ঘটনা মুক্ত হতে হবে। দ্বিতীয়ত, রান্নাঘরের কাছে হতে হবে। এই যে বায়োগ্যাস প্ল্যান্ট যেটা স্থাপন করা হবে, এই বায়োগ্যাস প্ল্যান্টে যে গ্যাসটা উৎপাদিত হয় সেটা পাইপ দিয়ে সরাসরি বাড়ির রান্নাঘরের যে স্টোভ বা চুলা আছে তার সাথে যুক্ত করা হয়। তো কাজেই এই প্ল্যান্টটা অবশ্যই রান্নাঘরের কাছাকাছি হতে হবে। এমন একটা স্থান নির্বাচন করতে হবে যেটা বৃষ্টির পানিতে ডুবে যাবে না। পাশে বড় কোনো গাছ থাকবে না। অবশ্যই বায়োগ্যাস প্ল্যান্টটা যেখানে স্থাপন করা হবে এর পাশে কোনো বড় গাছ থাকবে না, কারণ বড় গাছের শিকড় অনেক সময় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই ট্যাঙ্কের প্রাচীরকে ফাটিয়ে ফেলতে পারে, ফলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো এক্ষেত্রে যে পাশে বড় কোনো গাছ থাকবে না। কাঁচামাল সরবরাহ নিশ্চিত হতে হবে। এই বায়োগ্যাস প্ল্যান্টে যেন কাঁচামালটা অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা যায় সেটা কিন্তু সেই ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে যিনি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করবেন তিনি তার বাড়িতে গবাদি পশুর খামার করতে পারেন, অথবা মানুষের যে মলমূত্র রয়েছে সেগুলো এই ট্যাঙ্কে স্থানান্তরের একটা ব্যবস্থা করতে পারেন, অথবা কোন একটা খামারের সাথে তাকে যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ কাঁচামাল কন্টিনিউয়াসলি যেন কাঁচামাল সরবরাহ করা যায় সেটা নিশ্চিত হতে হবে। মানুষের মলমূত্র কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাই এই মানুষের মলমূত্র যাতে সহজ শর্তে এই প্ল্যান্টে সরবরাহ ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে বায়োগ্যাস উৎপাদনের প্রয়োজনীয় শর্তগুলো কি কি? যে স্থানটি দুর্ঘটনামুক্ত হতে হবে, রান্নাঘরের কাছে হতে হবে, বৃষ্টির পানিতে ডুবে যাবে না, পাশে বড় কোনো গাছ থাকবে না, কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে, মানুষের মলমূত্র কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা চিত্রটা একটু লক্ষ্য করো, যে দেখো এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট। তাহলে যে কন্ডিশনগুলো থাকতে হবে, যেটা একটা নিরাপদ একটা স্থানে এই ট্যাঙ্কটা স্থাপন করা হয়েছে, যেখান থেকে এই যে এটা যে চুলা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে এটা বাড়ির রান্নাঘর বা কিচেন, কাজে এখান থেকে এই যে গ্যাসটা এই রান্নাঘরে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। পাইপ দিয়ে গ্যাসটা রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। এবং কাঁচামাল অবিচ্ছিন্নভাবে সরবরাহের ব্যবস্থা থাকার জন্য এই যে গবাদি পশুর খামার থাকতে পারে, বা এই যে মানুষের যে মলমূত্র সেটা এই কাঁচামাল সরবরাহের জন্য যেন সুযোগ থাকে সে ব্যবস্থা করা যেতে পারে। বড় কোনো গাছপালা অবশ্যই থাকবে না। এখানে বৃষ্টির পানি জমে যায় জায়গাটি অবশ্যই এরকম হবে না। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা চলে যাই পরবর্তী বিষয়ে, সেটা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনের মূলনীতি। বায়োগ্যাস উৎপাদনের মূলনীতি কি কি? তো এক্ষেত্রে যেটা হয় যে অবায়বীয় পচনের সাহায্যে এই জৈব বর্জ্য হতে বায়োগ্যাসটা উৎপাদিত হয়ে থাকে। তো এর মূলনীতি কি? যে প্রথমে যে জটিল জৈব বর্জ্য পদার্থ বায়ুশূন্য পরিবেশে উৎসেচকের প্রভাবে সরল শর্করাতে পরিণত হয়। প্রথমে জটিল জৈব বর্জ্য পদার্থগুলো বায়ুশূন্য পরিবেশে উৎসেচকের প্রভাবে সরল শর্করাতে পরিণত হয়। দ্বিতীয় ধাপে এসে এই যে সরল শর্করা, এটা অবায়বীয় ব্যাকটেরিয়ার দ্বারা জৈব অ্যাসিডে পরিণত হবে। এবং এই যে জৈব অ্যাসিডটা হলো, এই জৈব অ্যাসিড হতে ব্যাকটেরিয়ার সাহায্যে মিথেন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বায়োগ্যাস কিন্তু এই মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে তৈরি। তাহলে বায়োগ্যাস উৎপাদনের মূলনীতি কি? আমি আবার একটু রিপিট করি, যে প্রথমে জটিল জৈব বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো বায়ুশূন্য পরিবেশে উৎসেচকের প্রভাবে সরল শর্করাতে পরিণত হয়। এরপর এই যে সরল শর্করা, এগুলো অবায়বীয় ব্যাকটেরিয়া দ্বারা জৈব অ্যাসিডে পরিণত হয়, এবং জৈব অ্যাসিড হতে ব্যাকটেরিয়ার সাহায্যে মিথেন ও কার্বন ডাই অক্সাইড অর্থাৎ বায়োগ্যাস উৎপাদিত হয়। শিক্ষার্থীরা, আমরা বায়োগ্যাস উৎপাদনের মূলনীতি জানলাম। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, যে এই যে অ্যানারোবিক ডাইজেস্টার, যে ডাইজেস্টারে অর্গানিক ওয়েস্ট অর্থাৎ জৈব পদার্থগুলো দেওয়া হয়। তো
তখন এখানে অবায়বীয় অবস্থায় এই যে জৈব পদার্থ হতে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এবং মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার পরে যে অবশিষ্ট উচ্ছিষ্টাংশ থাকে সেগুলো এই যে আদার সাবস্টেন্স হিসেবে থেকে যায়। এই মিথেন গ্যাস দিয়ে পরবর্তীতে পাওয়ার জেনারেটর চালানো হলে ইলেকট্রিক পাওয়ার পাওয়া যায়, হিট পাওয়া যায়। আচ্ছা, এটা ছিল বায়োগ্যাস জেনারেশনের একটা ফ্লো চার্ট। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। বায়োগ্যাস উৎপাদনের কৌশল। বায়োগ্যাস উৎপাদনের জন্য সারা বিশ্বে দুই ধরনের মডেল চালু আছে। একটা হচ্ছে স্থির ডোম মডেল এবং আরেকটা হচ্ছে ভাসমান ডোম মডেল। 1972 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম এ করিম এর উদ্যোগে বায়োগ্যাসের প্রথম প্ল্যান্ট ভাসমান ডোম মডেল স্থাপন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর 1991 সালে বাংলাদেশের জন্য একটা আদর্শ হিসেবে স্থির ডোম মডেল স্থাপন করেছে। এই মডেল তৈরি করতে কোনো ধাতব পদার্থের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইট, বালু, সিমেন্ট এগুলো দিয়ে কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান্টটা নির্মাণ করা হয়। ফলে এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা, এই মডেলের উৎপাদন খরচও কম এবং এটি দীর্ঘস্থায়ী। তো এই যে সারা বিশ্বে দুই ধরনের মডেল চালু আছে, একটা হচ্ছে স্থির ডোম মডেল আর একটা হচ্ছে ভাসমান ডোম মডেল। এখন স্থির ডোম মডেল, এটা আমরা একটু ডিটেলসে পড়বো, এটার স্ট্রাকচার বা গঠনটা কিরকম পড়বো এবং এখানে কিভাবে বায়োগ্যাস উৎপাদিত হয় সেগুলো আমরা একটু জানবো। তো স্থির ডোম মডেলে প্রধানত তিনটি অংশ থাকে। কি কি অংশ থাকে? ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক। আমি আবার বলি, স্থির ডোম মডেলে প্রধানত তিনটি অংশ থাকে: ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক। তো ডাইজেস্টার কেমন হয়? এই যে ডাইজেস্টার, আমরা ছবিটা একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্টের চিত্র। এই যে এটা হচ্ছে ডাইজেস্টার। এই অংশটাকে বলা হচ্ছে ডাইজেস্টার। আমরা চিত্রটা আগে দেখি, তাহলে আমাদের বর্ণনাটা বুঝতে সুবিধা হবে। এটা একটা বায়োগ্যাস প্ল্যান্ট, এই অংশটাকে বলা হচ্ছে ডাইজেস্টার, এই অংশটাকে বলা হচ্ছে ইনলেট ট্যাঙ্ক। ইনলেট ট্যাঙ্ক এবং ইনলেট ট্যাঙ্ক ডাইজেস্টারের সাথে যুক্ত থাকে ইনলেট পাইপ দ্বারা। এবং এই পাশে এই যে চেম্বারটা, এই চেম্বারটাকে বলা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। তাহলে এটা ডাইজেস্টার, ইনলেট ট্যাঙ্ক, ইনলেট পাইপ এবং এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। তাহলে একটা স্থির ডোম মডেলের তিনটি প্রধান অংশ থাকে, বলা হচ্ছে ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক। এখন আমরা এর গঠনটা কিরকম হবে বা এর স্ট্রাকচারটা কিরকম হবে সেটা আমরা একটু দেখি। প্রথমত আসি যে ডাইজেস্টার। এই যে ডাইজেস্টার, এটা কিরকম হবে? এটা সাধারণত 250 সেন্টিমিটার ব্যাস এবং 220 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটা কুয়ার মতো একটা স্ট্রাকচার, যেটার ব্যাস হবে 250 সেন্টিমিটার এবং উচ্চতা বা গভীরতা হবে 220 সেন্টিমিটার। এই কুয়ার তলদেশে তলদেশটা হবে অর্ধগোলাকৃতির এবং 7.5 সেন্টিমিটার পুরু ইট বিছিয়ে 5 সেন্টিমিটার পুরো ঢালাই দিয়ে এটাকে তৈরি করা হয়। এই যে তলদেশটা হবে অনেকটা অর্ধগোলাকৃতির এবং এর নিচে 7.5 সেন্টিমিটার পুরো ইট বিছিয়ে 5 সেন্টিমিটার ঢালাই দিয়ে এটা তৈরি করা হয়। এই কুয়ার চারিদিকে 12.5 সেন্টিমিটার পুরো ইটের দেয়াল থাকে। দেয়ালের 25 সেন্টিমিটার উচ্চতায় একদিকে হাইড্রোলিক চেম্বারের জন্য 150 সেন্টিমিটার গুণিত 75 সেন্টিমিটার এই আকৃতির এবং অন্যদিকে এই ইনলেট পাইপ বসানোর জন্য 20 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার এই গাঁথনিটা খোলা রাখা হয়। অর্থাৎ এই যে প্রাচীরটা ইট দিয়ে গাঁথনি হয়, কিন্তু এই যে হাইড্রোলিক চেম্বারের জন্য এইখানে একটা এবং ইনলেট ট্যাঙ্কের জন্য এইখানে একটা কিন্তু জায়গা রাখা হয় যেখানে পাইপ বসানো হয়। আচ্ছা, ইনলেট পাইপ আরসিসি নির্মিত এবং 15 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং একে দেয়ালের সঙ্গে 30 ডিগ্রি কোণে বসানো থাকে। এই যে ইনলেট পাইপটা, এটা দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে বসানো থাকে। এবার এই দেয়ালের উপরিভাগে 7.5 সেন্টিমিটার পুরু ঢালাই এবং ঢালাইয়ের উপরে 7.5 সেন্টিমিটার পুরু ইটের গাঁথনি দিয়ে 60 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা ডোম তৈরি করা হয়। ডোমের মাথায় 1.27 সেন্টিমিটার ব্যাসের 25 সেন্টিমিটার লম্বা জিআই পাইপ বসানো হয়।
পাইপের উপরিভাগে একটা ভালভ সংযোজিত থাকে। এই যে পাইপ, এই পাইপের উপরিভাগে একটা ভালভ সংযোজিত থাকে এবং দেয়ালের ভিতর দিকেও 1.27 সেন্টিমিটার পুরো প্লাস্টার করা হয়। আচ্ছা, এরপরে চলে যায় হাইড্রোলিক চেম্বার। এই যে এই চেম্বারটা, এটাকে বলা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। হাইড্রোলিক চেম্বারটা কেমন হবে? যে ডাইজেস্টারের সাথেই এক পাশে কিন্তু এই হাইড্রোলিক চেম্বারটা তৈরি করতে হয়। এতে আয়তাকার দুটি চেম্বার থাকে। এই হাইড্রোলিক চেম্বারে আয়তাকার দুটি চেম্বার থাকে। নিচের চেম্বারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রস্থ 150 সেন্টিমিটার এবং উচ্চতা 115 সেন্টিমিটার হয়ে থাকে। আর উপরের চেম্বারটির দৈর্ঘ্য, এই যে উপরে যে চেম্বারটি, সেই উপরের চেম্বারটির দৈর্ঘ্য 160 সেন্টিমিটার ইন্টু 150 সেন্টিমিটার এবং উচ্চতা 60 সেন্টিমিটার এই আকৃতির হয়ে থাকে। কাজেই এই যে হাইড্রোলিক চেম্বার, এখানে দুটো চেম্বার থাকে এবং দুটো চেম্বারের একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে। তো উপরের চেম্বারের দিকে এক পাশে একটা আউটলেট রাখা হয়। এই যে এটা হচ্ছে সেই আউটলেট। নিচের চেম্বার, উপরের চেম্বার, উপরের চেম্বারের দিকে এক পাশে একটা আউটলেট রাখতে হবে। এই আউটলেটের আরো উপরে 7.5 সেন্টিমিটার গাঁথুনি থাকতে হবে। চেম্বারের গাঁথুনি হবে 7.5 সেন্টিমিটার পুরো ইটের। চেম্বারের ভেতরের দিকে প্লাস্টার করতে হবে। এই চেম্বারের ভেতরের দিকটা প্লাস্টার করতে হবে আর হাইড্রোলিক চেম্বারের উপরে একটা স্ল্যাব ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল হাইড্রোলিক চেম্বারের গঠন। এরপরে চলে যায় যে ইনলেট ট্যাঙ্ক। এই যে এটা হচ্ছে ইনলেট ট্যাঙ্ক। এখানে ইটের 12.5 সেন্টিমিটার পুরো গাঁথুনি দিয়ে ইনলেট ট্যাঙ্ক তৈরি করা হয়। এই ইনলেট পাইপের মুখে এই ট্যাঙ্কটা তৈরি করা হয়। যে ইনলেট পাইপ, ইনলেট পাইপের মুখে কিন্তু এই ট্যাঙ্কটা তৈরি করা হয়। ট্যাঙ্ক হবে 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার। এই ট্যাঙ্কের ভেতরে অংশ ভালোভাবে প্লাস্টার করতে হবে। এখন এই যে ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক তৈরির পর প্ল্যান্টের চারপাশটা বালি বা মাটি দিয়ে এমন ভাবে ভরাট করতে হবে যেন ডোমের উপরিভাগ পর্যন্ত মাটির নিচেই থাকে। লক্ষ্য রাখতে হবে যেন বড় মাটির চাকা, ঢেলা, পাথর, বালি, খড়কুটা ইত্যাদি এই ইনলেট কুয়ার মধ্যে যেন না পড়ে। যদি পড়ে তাহলে ইনলেট পাইপে ব্লক হয়ে যাবে এবং এখানে কিন্তু গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়ে যাবে। তাহলে এই যে ইনলেট ট্যাঙ্কের মাধ্যমে কাঁচামাল দেওয়া হবে এবং কাঁচামালে প্ল্যান্ট ভর্তি না হলে কিন্তু এটা পানি দিয়ে ভর্তি করে দেওয়া হবে। তাহলে আমরা এতক্ষণ একটা বায়োগ্যাস প্ল্যান্টের স্ট্রাকচার বা গঠন কিরকম হতে পারে সেটা দেখছিলাম। আমরা আরেকবার একটু দেখে নিই যে একটা বায়োগ্যাস প্ল্যান্টের তিনটা অংশ থাকবে: ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক। আচ্ছা, ডাইজেস্টারটা কেমন হবে? এই যেটা হলো ডাইজেস্টার। এটা 250 সেন্টিমিটার ব্যাস এবং 220 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি কুয়া বিশেষ। এই কুয়ার তলদেশটা অর্ধগোলাকৃতির হয় এবং 7.5 সেন্টিমিটার পুরু ইট বিছিয়ে 5 সেন্টিমিটার ঢালাই দিয়ে এটা তৈরি করা হয়। কুয়ার চারিদিকে 12.5 সেন্টিমিটার পুরু ইটের দেয়াল থাকে। দেয়ালের 25 সেন্টিমিটার উচ্চতায় একদিকে হাইড্রোলিক চেম্বারের জন্য 150 সেন্টিমিটার গুণিত 75 সেন্টিমিটার এবং অন্যদিকে ইনলেট পাইপ বসানোর জন্য 20 সেন্টিমিটার গুণিত 25 সেন্টিমিটার গাঁথুনি খোলা রাখতে হয়। ইনলেট পাইপ আরসিসি নির্মিত এবং 15 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং একে দেয়ালের সঙ্গে 30 ডিগ্রি কোণে লাগানো থাকে। এই যে এটা। এবার দেয়ালের উপরিভাগে 7.5 সেন্টিমিটার পুরো ঢালাই এবং ঢালাইয়ের উপরে 7.5 সেন্টিমিটার পুরো ইটের গাঁথুনি দিয়ে 60 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা ডোম তৈরি করা হয়। ডোমের মাথায় 1.27 সেন্টিমিটার ব্যাসের 25 সেন্টিমিটার লম্বা জিআই পাইপ বসানো হয়। পাইপের উপরিভাগে একটা ভালভ সংযোজিত থাকে। যে পাইপ বসানো হয়, পাইপের উপরিভাগে একটা ভালভ সংযোজিত থাকে। দেয়ালের ভেতরের দিকেও 1.27 সেন্টিমিটার পুরো প্লাস্টার তৈরি করা হয়। এরপরে আসে হাইড্রোলিক চেম্বার। হাইড্রোলিক চেম্বারটা কেমন হবে? যে ডাইজেস্টারের সাথেই এক পাশে হাইড্রোলিক চেম্বারটা তৈরি করা হয়। এতে আয়তাকার দুটি চেম্বার থাকে। এর নিচের দিকে একটা চেম্বার, উপরের দিকে একটা চেম্বার। নিচের চেম্বারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার গুণিত প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার, উচ্চতা 115 সেন্টিমিটার। আর উপরের চেম্বারটির দৈর্ঘ্য 160 সেন্টিমিটার, প্রস্থ 150 সেন্টিমিটার, উচ্চতা হবে 60 সেন্টিমিটার। উপরের চেম্বারের উপরের দিকে একটা
আউটলেট থাকবে, এই আউটলেট দিয়ে যে অবশিষ্টাংশগুলো সেগুলো বের হয়ে যাবে। আর আউটলেটের আরো উপরে 7.5 সেন্টিমিটার গাঁথনি থাকতে হবে। চেম্বারের গাঁথনি হবে 7.5 সেন্টিমিটার পুরো ইটে। চেম্বারের ভেতরের দিকটা প্লাস্টার করতে হবে এবং হাইড্রোলিক চেম্বারের উপরে একটা স্ল্যাব ব্যবহার করতে হবে। এরপরে এই যে ইনলেট ট্যাঙ্ক, ইটের 12.5 সেন্টিমিটার পুরো গাঁথনি দিয়ে এই ইনলেট ট্যাঙ্কটা তৈরি করা হয়। ইনলেট পাইপের মুখে এই ট্যাঙ্কটা তৈরি করা হয়। ট্যাঙ্কটা হবে 60 সেন্টিমিটার গুণিত 60 সেন্টিমিটার গুণিত 60 সেন্টিমিটার। ট্যাঙ্কের ভেতরের অংশ ভালোভাবে প্লাস্টার করতে হয়। এখন এই প্ল্যানটা যখন তৈরি করা হয়ে যায় তখন এই ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক তৈরির পর এই প্ল্যান্টের চারপাশে বালি ও মাটি দিয়ে এমন ভাবে ভরাট করতে হয় যেন ডোমের উপরিভাগ পর্যন্ত মাটির নিচেই থেকে যায়। এই ছিল একটা বায়োগ্যাস প্ল্যান্টের গঠন। এখন এই বায়োগ্যাস প্ল্যান্টটা কিভাবে কাজ করে বা এখানে কিভাবে গ্যাস উৎপাদিত হয়। এই যে ইনলেট ট্যাঙ্কটা রয়েছে, এই ইনলেট ট্যাঙ্কের মধ্যে জৈব পদার্থগুলো দেয়া হয় এবং পানি দেয়া হয়। এখানে একটা রেশিও রয়েছে যে গোবরের ক্ষেত্রে গোবর এবং পানির অনুপাত হয় 1:1, কিন্তু হাঁস মুরগির মলের ক্ষেত্রে এর অনুপাতটা হয়ে যায় 1:3। এই অনুপাতে জৈব পদার্থ এখানে দেয়া হয়। এতে যদি ট্যাঙ্কি ভর্তি না হয় তখন অতিরিক্ত পানি দিয়ে ট্যাঙ্কিটা ভর্তি করে দেওয়া হয়। এখানে যখন জৈব পদার্থগুলো দেওয়া হয় তখন এরা কি করে, এখান থেকে ইনলেট পাইপের মাধ্যমে এই ডাইজেস্টারের মধ্যে এই পদার্থগুলো আসে এবং এখানে অবায়বীয় পরিবেশে এখানে কিন্তু এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে রূপান্তরিত হয়ে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের সমন্বয়ে বায়োগ্যাস তৈরি হয়। এই যে এখানে বায়োগ্যাস আমরা দেখতে পাচ্ছি, যে বায়োগ্যাসটা এই যে ওপরের দিকে যে পাইপটা থাকে, যেখানে একটা ভালভ থাকে, এই পাইপের মাধ্যমে এটা সরাসরি বাড়ির রান্নাঘরের সাথে যুক্ত করা থাকে এবং সেই রান্নাঘরে এটা গ্যাস সরবরাহ করে। আর এই যে ডাইজেস্টার আছে, এই ডাইজেস্টারে গ্যাস উৎপন্ন হওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো আছে সেটা এখানে জমা হয়, যেটা আউটলেটের মধ্য দিয়ে বের হয়ে যায় এবং এটা কিন্তু জৈব সার হিসেবে এই উপাদানটা ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্ট কিরকম হয় সেটা জানলাম এবং একটা বায়োগ্যাস প্ল্যান্টে কিভাবে বায়োগ্যাস তৈরি হয় সেটাও জানলাম। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। দেখো এখানে আরেকটা চিত্র দেওয়া আছে, একই চিত্র। এটা হচ্ছে ইনলেট ট্যাঙ্ক যেখানে জৈব পদার্থগুলো দেওয়া হয়েছে। এটা ইনলেট পাইপ, এটা হচ্ছে সেই ডাইজেস্টার যেখানে বায়োগ্যাস উৎপন্ন হওয়ার পর উপরের অংশে বায়োগ্যাস থাকে এবং এইখান দিয়ে এই যে অবশিষ্ট অংশগুলো যেগুলো আছে সেগুলো এই হাইড্রোলিক চেম্বারে জমা হয়, যেখান থেকে আউটলেটের মাধ্যমে এগুলো বাইরে বের হয় এবং জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আর ডাইজেস্টারে যে বায়োগ্যাসটা উৎপাদিত হলো সেই গ্যাসটা এই পাইপের মাধ্যমে, এখানে একটা ভালভ থাকে, এই পাইপের মাধ্যমে এটা রান্নাঘরের সাথে সংযুক্ত করা থাকে। এখন আমরা আরো কিছু বায়োগ্যাস প্ল্যান্টের ছবি দেখব। এটা একটা বায়োগ্যাস প্ল্যান্টের ছবি, বিভিন্ন রকমের প্ল্যান্ট হয়ে থাকে। এটা একটা বায়োগ্যাস প্ল্যান্টের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডাইজেস্টার, যেখানে লেখা আছে এটা হচ্ছে ডাইজেস্টার। চলে যাই পরবর্তীতে ছবিতে। এটা একটা বায়োগ্যাস প্ল্যান্টের ছবি। এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের আকৃতি হয়ে থাকে, এই ছবিগুলো আমরা দেখি। আচ্ছা, এরপরে চলে আসি যে বায়োগ্যাস প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ। বায়োগ্যাস প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ কি, যে প্ল্যান্টে কোনো আবর্জনা ঢুকানো যাবে না। ইনলেট ট্যাঙ্কে যে জৈব পদার্থগুলো যুক্ত করা হবে, দেয়া হবে, এখানে খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবে কোনো বড় মাটি বা পাথরের টুকরা বা ঢেলা বা কাঠ বা কাঁচ বা লোহা এ জাতীয় কোনো পদার্থ যেন কোনোভাবেই ইনলেট ট্যাঙ্কে দেয়া না হয়। ইনলেট ট্যাঙ্কে যদি এ জাতীয় কোনো পদার্থ চলে যায়, ইনলেট ট্যাঙ্ক থেকে ইনলেট পাইপ দিয়ে ডাইজেস্টারে যাওয়ার সময় এগুলো ইনলেট পাইপে আটকে যাবে এবং এতে কিন্তু গ্যাস উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইনলেট পাইপ পরিষ্কার রাখা। কোনো কারণে দেখা গেল যে ইনলেট পাইপটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে একটা সোজা ও সরু বাঁশ দিয়ে সাবধানে পাইপের ভেতর নেড়ে দিতে হবে এবং পাইপটা পরিষ্কার রাখতে হবে।
এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে গ্যাস পাইপলাইনে পানি জমছে কিনা সেটা দেখতে হবে। যদি পানি জমে যায় তাহলে যে মাথায় পানি জমেছে সেই মাথাটা খুলে পানিটা সরিয়ে ফেলতে হবে। এরপর হচ্ছে ইনলেট ট্যাঙ্ক অবশ্যই ভর্তি করে দিতে হবে। কাঁচামাল দিয়ে যদি ইনলেট ট্যাঙ্ক ভর্তি করা না যায় সেক্ষেত্রে অতিরিক্ত পানি দিয়ে এই ইনলেট ট্যাঙ্কটাকে ভর্তি করে দিতে হবে। যতটুকু সম্ভব বর্জ্য এবং পানির অনুপাত সঠিক রাখতে হবে। যেটা আমি বললাম যে গোবরের ক্ষেত্রে এই অনুপাতটা হয়ে যায় 1:1, কিন্তু হাঁস মুরগির মলের ক্ষেত্রে অনুপাতটা হয় 1:3। তাহলে যতটুকু সম্ভব জৈব বর্জ্য এবং পানির অনুপাত ঠিক রাখতে হবে। আর প্রতিদিন চার্জ করতে হবে, অর্থাৎ প্রতিদিন ইনলেট ট্যাঙ্কে কাঁচামাল সরবরাহ করতে হবে, না হলে কিন্তু গ্যাস উৎপাদন কমে যাবে। তাহলে বায়োগ্যাস প্ল্যান্টের রক্ষণাবেক্ষণে আমরা কোন বিষয়গুলো উল্লেখ করতে পারি? যে প্ল্যান্টে আবর্জনা কোনো মতেই ঢোকানো যাবে না। ইনলেট পাইপে যদি পাইপ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে একটা সোজা সরু বাঁশ দিয়ে পাইপের ভেতরটা নেড়ে দিতে হবে। গ্যাস পাইপলাইনে পানি জমেছে কিনা সেটা দেখে নিতে হবে। ইনলেট ট্যাঙ্ক ভর্তি করতে হবে, যদি কাঁচামালে ভর্তি না হয় তাহলে পানি দিয়ে ভর্তি করে দিতে হবে। জৈব বর্জ্য এবং পানির অনুপাতটা ঠিক রাখতে হবে এবং প্রতিদিন কিন্তু চার্জ করতে হবে। এই বিষয়গুলো এখানে খেয়াল রাখতে হবে। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে, যে বায়োগ্যাস প্ল্যান্টের সীমাবদ্ধতাগুলো কি কি? যে ইনলেট ট্যাঙ্ক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, হয়তো কাঁচামাল সরবরাহের সময় কোনো কারণে এখানে পাথর বা ঢেলা বা কোনো কাঠের টুকরা বা কাঁচ কিছু একটা হয়তো চলে গেছে, যেটা ইনলেট পাইপের মধ্যে যে ইনলেট পাইপটা বন্ধ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্যাস উৎপাদনের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইনলেট ট্যাঙ্ক বন্ধ হলে ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। এটা বায়োগ্যাস প্ল্যান্টের একটা সীমাবদ্ধতা। জৈব বর্জ্য ও পানির অনুপাত ঠিক রাখতে হবে, তা না হলে গ্যাস উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে। প্রতিদিনই কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে, অর্থাৎ ইনলেট ট্যাঙ্কে প্রতিদিনই কাঁচামাল সরবরাহ করতে হবে। এবং এই জন্য বললাম যে যিনি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করবেন তার বাড়িতে অবশ্যই গবাদি পশুর খামার থাকতে হবে, অথবা তার কোনো খামারের সাথে তাকে যোগাযোগ করতে হবে। ইনলেট ট্যাঙ্ক ভর্তি রাখতে হবে। যদি ইনলেট ট্যাঙ্ক ভর্তি করা না যায় সেক্ষেত্রে পানি দিয়ে অবশ্যই ভর্তি করে ফেলতে হবে। গ্যাস পাইপে পানি জমে যায়, এটা একটা সীমাবদ্ধতা। এই প্রক্রিয়ায় যে গ্যাসটা উৎপাদিত হয় সেই গ্যাসে পানি মিশ্রিত থাকে। আর গ্যাস লাইন সঠিকভাবে স্থাপন করতে হবে। অবশ্যই পাইপের এক মাথা প্ল্যান্টের সরবরাহ লাইনে এবং অন্য মাথা চুলা, হ্যাজাক, জেনারেটর প্রভৃতির সাথে অতি সতর্কতার সাথে যুক্ত করতে হবে, তা না হলে কিন্তু অপচয় হবে এবং বিপদ হতে পারে। তাহলে বায়োগ্যাস প্ল্যান্টের সীমাবদ্ধতাগুলো কি কি আমি আরেকবার একটু বলি। যে ইনলেট ট্যাঙ্কে মাটির দলা, বালি, রড, খড়কুটো এগুলো যদি প্রবেশ করে পাইপটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্ল্যান্টের কাজের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। সঠিকভাবে গ্যাস উৎপাদনের জন্য জৈব বর্জ্য এবং পানির অনুপাতটা সঠিক রাখতে হবে। বায়োগ্যাস প্ল্যান্ট চালু রাখতে প্রতিদিনই কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে। ইনলেট ট্যাঙ্কে অনেক সময় কাঁচামালে ভর্তি হয় না, ফলে এতে অতিরিক্ত পানি প্রয়োগ করতে হবে। এটা একটা সীমাবদ্ধতা। প্রাপ্ত বায়োগ্যাসে পানি মিশ্রিত অবস্থা থাকে। প্রক্রিয়া চলাকালে গ্যাস লাইনে পানি জমে যেতে পারে। গ্যাস লাইন সঠিকভাবে স্থাপন করতে হবে। পাইপের এক মাথা থাকবে এই ট্যাঙ্কের গ্যাস লাইনে এবং অন্য মাথা কিন্তু চুলা, হ্যাজাক, জেনারেটর প্রভৃতির সাথে অতি সতর্কতার সাথে যুক্ত করতে হবে, তা না হলে অপচয় হবে এবং বিপদও হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল বায়োগ্যাস প্ল্যান্টের সীমাবদ্ধতা। চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে, যে বায়োগ্যাসের ব্যবহার কি। এটার প্রধান যে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে রান্নার কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়। যে প্রাকৃতিক গ্যাসের অনুরূপভাবে এই গ্যাস দিয়ে রান্না করা যায়। দ্বিতীয় যে ব্যবহারটা দেখা যায় সেটা হচ্ছে আলো পাওয়া যায়, অর্থাৎ ম্যান্টল জেলে হ্যাজাক লাইটের মতো আলো পাওয়া যায়। জেনারেটর চালানো, জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে ফ্যান, রেডিও, টেলিভিশন, ডিভিডি ইত্যাদি চালানো যায় এবং বৈদ্যুতিক বাল্বও চালানো যায়। পাম্পের সাহায্যে জমিতে পানি সেচ দেওয়া যায়। গাড়ি চালাতেও এই গ্যাস ব্যবহৃত হয়, অর্থাৎ এই গ্যাস দিয়ে গাড়ি চালানো যায়। এই গ্যাস ব্যবহার করে ফলমূল ও খাদ্যশস্য সংরক্ষণ করা যায়। এই গ্যাস দ্বারা ইনকিউবেটরও চালানো যায়।
যেহেতু এই গ্যাস উৎপাদনে বিভিন্ন ধরনের ময়লা, আবর্জনা, মলমূত্র, বর্জ্য এগুলো ব্যবহার করা হয়, তাই এই সকল আবর্জনাগুলো কিন্তু পরিবেশকে মুক্ত রাখে, ফলে রোগ জীবাণু বিস্তারও কিন্তু কমে যায়। তাহলে বায়োগ্যাসের ব্যবহার আমরা কি কি দেখলাম, যে রান্নার কাজে ব্যবহৃত হয়, আলো পাওয়া যায়, জেনারেটর চালানো যায়, পাম্প চালানো যায়, গাড়ি চালানো যায়, ফলমূল ও খাদ্যশস্য সংরক্ষণে ব্যবহৃত হয় এবং ইনকিউবেটর চালাতে ব্যবহৃত হয়। পাশাপাশি যেহেতু বর্জ্য আবর্জনাগুলো ব্যবহার করা হচ্ছে, সেহেতু পরিবেশটা নির্মল থাকে, দূষণমুক্ত থাকে। এরপরে আরেকটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হচ্ছে বায়োগ্যাস রেসিডিউয়ের ব্যবহার। এই যে বর্জ্য পদার্থগুলো ব্যবহার করা হলো, যেগুলো ডাইজেস্টারে যেগুলো থেকে বায়োগ্যাস উৎপন্ন হলো, এবং বায়োগ্যাস উৎপন্নের পরে যে রেসিডিউটা থেকে গেল, সেই রেসিডিউর কিন্তু ব্যবহার রয়েছে। এটা কি কাজে ব্যবহার করা যায়, যে উন্নত মানের জৈব সার হিসেবে এটা ব্যবহার করা হয়। যে রেসিডিউটা আছে, এটা জমিতে উন্নত মানের সার হিসেবে ব্যবহার করা যায়। মাশরুম চাষে এটা পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত হয়, মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মুক্তা চাষে ব্যবহৃত হয়, বীজ অঙ্কুরোদ্গমের জন্য ব্যবহার করা যায়। তাহলে রেসিডিউর ব্যবহারগুলো কি কি, যে উন্নত মানের জৈব সার পাওয়া যায়, জৈব সার হিসেবে ব্যবহার করা হয়, মাশরুম চাষে ব্যবহার করা হয়, মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মুক্তা চাষে ব্যবহৃত হয় এবং বীজ অঙ্কুরোদ্গমের জন্য ব্যবহার করা হয়। চলে যাই শিক্ষার্থীরা, আমরা আমাদের পরবর্তী যে টপিকটা রয়েছে, যে বায়োগ্যাসের প্রয়োগ সমূহ, কোথায় কোথায় প্রয়োগ করা হয়। প্রথমত আমরা বলতে পারি যে পরিবেশ দূষণ মুক্তকরণে ভূমিকা রাখে। এটা কিভাবে, যে বিভিন্ন বর্জ্য কিন্তু পরিবেশকে দূষিত করে। বায়োগ্যাসের প্রধান কাঁচামালটাই হলো বর্জ্য, তাই এই বর্জ্য হতে যদি বায়োগ্যাস উৎপাদন করা যায়, সেক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ হতে রক্ষা পায়। ফলশ্রুতিতে পরিবেশ দূষণমুক্ত হয় এবং নির্মল হয়, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে রাসায়নিক শক্তির প্রয়োগ। এই বর্জ্য উপকরণে সুপ্ত রাসায়নিক শক্তিকে কাজে লাগানো হয় স্বাস্থ্যসম্মত জীবনযাপনে। বর্জ্য অপসারণে যেভাবে বায়োগ্যাস পাওয়া যায়, ঠিক সেভাবেই পরিবেশ থেকে বর্জ্যের অপসারণ ঘটে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা সম্ভব হয়। জ্বালানি সংকট মোকাবেলায় কাঠ ব্যবহার ফলে আমরা জ্বালানির আমাদের প্রধান আমরা আগে কিন্তু দেখেছি যে জ্বালানি হিসেবে প্রধানত কাঠ ব্যবহার করা হতো। তাহলে কাঠ ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই বায়োগ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করে জ্বালানি সংকট অতি সহজেই কিন্তু মোকাবেলা করা সম্ভব। সহজলভ্য, সস্তা এবং পরিবেশ বান্ধব। এই যে বায়োগ্যাসটা উৎপাদিত হলো, এই বায়োগ্যাস তেল, খনিজ গ্যাস, কয়লার তুলনায় অনেক বেশি সাশ্রয়ী জ্বালানি, তাই সহজলভ্য এবং সস্তা গ্যাসীয় জ্বালানি হিসেবে এর কদরটা বেশি। এরপরে আসি আর্থ সামাজিক কর্মকাণ্ড সৃষ্টি। এটা কি, যে বায়োগ্যাস প্রযুক্তিতে অধিকতর আর্থসামাজিক কর্মকাণ্ড অতি সহজেই সৃষ্টি করা সম্ভব। এর ফলে কিছু লোকের কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয় এবং বেকারত্ব দূর করা যায়। বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে বায়োগ্যাস কিন্তু বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে সফলভাবে প্রয়োগ করা যায়, ফলে বিদ্যুৎ শক্তির উপর চাপ কম পড়বে। যেমন জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে রেডিও, টেলিভিশন, ফ্যান, লাইট প্রভৃতি জ্বালানো যায়। ম্যান্টল লাইট জেলে হ্যাজাক লাইটের মতো আলো পাওয়া সম্ভব। বায়োগ্যাস ব্যবহার করে গাড়ি চালানো যায়। এরপরে আসি কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কি ধরনের ব্যবহার দেখা যায়, যে বায়োগ্যাস সরবরাহ করে ফলমূল, শাকসবজি সংরক্ষণ করা যায়। জেনারেটরের সাহায্যে, পাম্পের সাহায্যে জমিতে পানি সেচ দেওয়া যায়। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম, এতে এই রাত্রিকালে ফসলের ক্ষেতে যে ফাঁদ এবং আলোক ব্যবস্থা রাখা হয়, তা এই বায়োগ্যাস চালিত লাইট ব্যবহার করা যেতে পারে। এরপরে আসি রান্নার কাজে। রান্নার কাজে বায়োগ্যাসের ব্যবহার সময় এবং শ্রম সাশ্রয় করে। বনভূমি সংরক্ষণে, যে জ্বালানি কাঠের ব্যবহার হ্রাস পায়, ফলে সহজে বনভূমিটা সংরক্ষিত থাকে। অপ্রচলিত শক্তি উৎস। জৈব বর্জ্য হতে সংগৃহীত এই বায়োগ্যাস একটি সম্ভাবনাময় অপ্রচলিত শক্তির উৎস, কারণ এই শক্তি জ্বালানি হিসেবে, বাতি জ্বালানোর কাজে এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তাহলে শিক্ষার্থীরা বায়োগ্যাসের প্রয়োগগুলো দেখলাম এবং এই প্রয়োগ থেকে দেখলাম যে বায়োগ্যাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি ধরনের প্রয়োগগুলো আমরা দেখলাম? যে পরিবেশ দূষণমুক্তকরণে ভূমিকা রাখে। যেহেতু জৈব বর্জ্যগুলো থেকে বায়োগ্যাস তৈরি করা হচ্ছে, কাজেই পরিবেশ দূষণমুক্ত এবং নির্মল থাকে। রাসায়নিক শক্তির প্রয়োগ হয়, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, জ্বালানি সংকট মোকাবেলায় ভূমিকা রাখে। যেহেতু কাঠের উপর চাপটা কমে যাচ্ছে, সেহেতু জ্বালানি সংকট মোকাবেলায় এটা ভূমিকা রাখে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজলভ্য, সস্তা এবং পরিবেশ বান্ধব, আর্থসামাজিক কর্মকাণ্ড সৃষ্টি, বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে কিভাবে ব্যবহৃত হতে পারে? যে জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে রেডিও, টেলিভিশন, ফ্যান, লাইট প্রভৃতি জ্বালানো যায়। ম্যান্টল লাইট জেলে হ্যাজাক লাইটের মতো আলো পাওয়া সম্ভব। বায়োগ্যাস ব্যবহার করে গাড়ি চালানো যায়। কৃষি ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখে? যে বায়োগ্যাস সরবরাহ করে ফলমূল, শাকসবজি সংরক্ষণ করা যায়। জেনারেটরের সাহায্যে, পাম্পের সাহায্যে জমিতে পানি সেচ দেওয়া যায়। আর সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে রাত্রিকালে ফসলের ক্ষেত্রে যে ফাঁদ এবং আলোর ব্যবস্থা রাখা হয়, সেই ব্যবস্থাতে কিন্তু এই বায়োগ্যাস চালিত লাইট ব্যবহার করা যেতে পারে। রান্নার কাজে এই গ্যাস ব্যবহৃত হয়, বনভূমির সংরক্ষণে ভূমিকা রাখে এবং অপ্রচলিত শক্তির উৎসে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই ছিল বায়োগ্যাসের প্রয়োগসমূহ। আচ্ছা, আমাদেরকে আরেকটা জিনিস একটু জানতে হবে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে বাংলাদেশে বায়োগ্যাসের সম্ভাবনা কেমন। বাংলাদেশের প্রায় 70 থেকে 80% মানুষ কিন্তু গ্রামে বসবাস করে। তো প্রত্যেকটা বাড়িতেই কম বেশি গবাদি পশু বিদ্যমান। এই গবাদি পশুর সংখ্যা কিন্তু প্রায় 22 থেকে 25 মিলিয়ন। এই বিপুল পরিমাণ গবাদি পশু থেকে কিন্তু প্রচুর পরিমাণে গোবর বা বিষ্ঠা পাওয়া সম্ভব, যেটা থেকে যা কিনা বায়োগ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা যেতে পারে। এবং এ থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বায়োগ্যাসের সম্ভাবনা কিন্তু খুবই সম্ভাবনাময় বায়োগ্যাসের ব্যবহারটা। এছাড়াও মানুষের মলমূত্র, আবর্জনা, কচুরিপানা বা অন্যান্য জলজ উদ্ভিদ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ বায়োগ্যাস কিন্তু উৎপাদন করা যায়। তো বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে যদি বায়োগ্যাস প্ল্যান্টের সাথে সংযুক্ত করা সম্ভব হয়, তাহলে দেখা যায় যে শুধুমাত্র মানুষের মলমূত্র থেকেই বছরে 1.03 গুণিত 10⁹ ঘনমিটার প্রচুর পরিমাণ কিন্তু বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। কাজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে বায়োগ্যাসের বিপুল একটা সম্ভাবনা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আবার একটু চলে যাই যে আমরা কি কি শিখলাম আজকে। আমরা আজকে বায়োগ্যাস কাকে বলে শিখলাম এবং বায়োগ্যাস উৎপাদনের যে উপাদান সমূহ, কি ধরনের উপাদান ব্যবহার করা হয় সেগুলো দেখলাম। বায়োগ্যাস উৎপাদনের জন্য শর্তাবলীগুলো কেমন হবে সেটা দেখেছি এবং তার একটা চিত্র দেখেছি। বায়োগ্যাস উৎপাদনের মূলনীতি এটা জানলাম। বায়োগ্যাস উৎপাদনের কৌশল, একটা স্থির ডোম মডেলের গঠন কিরকম হবে, যে একটা স্থির ডোম মডেলের 3টা প্রধান অংশ থাকবে, ডাইজেস্টার, হাইড্রোলিক চেম্বার এবং ইনলেট ট্যাঙ্ক। এটার আকার আকৃতি কেমন হবে সেগুলো আমরা কিন্তু ডিটেলসে জানলাম। বায়োগ্যাস প্ল্যান্টের কিছু ছবি দেখেছি আমরা। বায়োগ্যাস প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়, সীমাবদ্ধতাগুলো কি কি, বায়োগ্যাসের ব্যবহার, রেসিডিউয়ের ব্যবহার, বায়োগ্যাসের প্রয়োগসমূহ এবং বাংলাদেশে বায়োগ্যাসের সম্ভাবনা, অর্থাৎ বায়োগ্যাস সম্বন্ধে আমরা ডিটেলসে আজকে পড়লাম। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো ভালোভাবে। আজকের ক্লাসের জন্য রেফারেন্স হিসেবে যে বইগুলো ব্যবহার করা হয়েছে, জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো আল্লাহ হাফেজ।